আচ্ছা দেখ, মোটামুটি শেষের দিকেই চলে এসছে। এই চ্যাপ্টার করলেই মোটামুটি বলতে পারি শেষ, অলমোস্ট কমপ্লিট। যে টপিকটা পড়াচ্ছি সেটা টপিকটার নাম কি দেখ, টপিকটার নাম হচ্ছে তোর টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এটা শিখবো। আহ, এই যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এই টিডিএস এর যে আজকে যে সেকশনটা পড়বো সেটা সেকশন নাম্বার 192। 192 সেকশন নাম্বার পড়বো কি টিডিএস এর সেকশন নাম্বার 192। আর এটাই পরীক্ষায় তোর এর উপরই 192-র উপরই ওরকে অঙ্ক আসে। অঙ্ক আসে 192-র উপর। এবার অঙ্ক না আসলে এর উপর থিওরি আসে, যদি অঙ্ক না আসে তাহলে থিওরি আসে। আগের বার মনে হচ্ছে খুব মোস্ট প্রবাবলি থিওরি দিয়েছিল, ঠিক আছে। তা আগে অঙ্ক তো করবো, অঙ্ক করার আগে না একটা থিওরিটিক্যাল নলেজ নিতে হবে, নাহলে নলেজ না নিলে তুই অঙ্ক করতে পারবি না, ঠিক আছে। আগে জানতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা কি, অঙ্কও আসতে পারে আবার থিওরিও আসতে পারে। এই থিওরির জন্য 4-5 দিন করতে হয় না, একদিনেই শেষ। আজকেই ধরবো, আজকেই শেষ। থিওরি অঙ্ক সব একদিনে শেষ, ঠিক আছে। দুটোই অঙ্ক আছে এখানে। তাহলে দেখ কি বললাম, বুঝতে পারলি তো। তাহলে এই চ্যাপ্টার থেকে টিডিএস এর ফুল ফর্ম বললাম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এখানে না অনেকগুলো সেকশন আছে টিডিএস এর, অনেক সেকশন আছে। সব সেকশনে থিওরি আসে, ঠিক আছে তো। থিওরি পরীক্ষা যদি আসে থিওরি আসে। এই একটা সেকশন, সেকশন নাম্বার 192, এখান থেকে অঙ্ক আসে। যদি অঙ্ক না আসে তাহলে থিওরি আসবে। খুব কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টিডিএস অন স্যালারি, ঠিক আছে তো। সেটাই আমি পড়াবো আজকে। তো কি লিখে যাক, টিডিএস অন নোটিফাইড পেমেন্ট। টিডিএস জিনিসটা কি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। মানে আমাদের দেশের সরকার বলে দিয়েছে, যারা ট্যাক্স কাটার যাদের ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলছে তুমি ট্যাক্স কাটো। আমি সিম্পল যদি একটা উদাহরণ বলি, ধর আজকে ধর আমি ধর টাটা কোম্পানিতে চাকরি করছি। আজকে ধর আমি টাটা কোম্পানি চাকরি করছি। তাহলে আমি কে, আমি টাটা কোম্পানি চাকরি করছি, তাহলে আমিটা কে? আমি হচ্ছে এমপ্লয়ি, আমি হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে। আর হচ্ছে মালিককে, টাটা কোম্পানি, টাটা কোম্পানি। তো গভর্নমেন্ট টাটা কোম্পানিকে বলে দিয়েছে, বলছে দেখো তোমার কোম্পানি যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে ওরা প্রতি মাসে যা টাকা কামাবে, ঠিক আছে, ওদের থেকে তুমি একটা, ওরা যা টাকাটা ইনকাম করে সেখান থেকে তুমি ট্যাক্স কাটবে। ট্যাক্স কেটে তুমি আমাকে জমা করে দেবে। এটাই হচ্ছে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স, ট্যাক্স ডিডাক্ট, ট্যাক্সটা কাটো, সোর্স। ভালো করে বোঝ, একটু ব্রেক কর। ট্যাক্স ডিডাক্টেড মানে টিডিএস এর ফুল ফর্ম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাক্ট করো মানে ট্যাক্সটা কাটো কোথা থেকে, সোর্স থেকে। সোর্স মানে ইনকাম থেকে, ইনকাম থেকে কাটো। এবার দেখি না কি লিখেছে, টিডিএস অন নোটিফাইড পেমেন্ট। এই নোটিফাইড মানে গভর্নমেন্ট বলে দিয়েছে এই সমস্ত পেমেন্টের উপরে টিডিএস কাটতে হয়, ঠিক আছে। টিডিএস শুধু স্যালারি বললাম, স্যালারি না, এর ছাড়া আরো অনেক কিছু হয়। যেমন লটারি ইনকাম করেছেন, লটারি ইনকামের কত পার্সেন্ট ট্যাক্স কাটো, 30% ট্যাক্স কাটো। উইনিং ফর্ম লটারি ছিল, হর্স রেস ছিল, এরকম আরো অনেক কিছু ছিল। ইন্টারেস্ট অন সিকিউরিটি আছে, ঠিক আছে। তুই দেখি ফিক্সড ডিপোজিট করলে ওখান থেকে টিডিএস কাটে, ওগুলো সব জানবি। তো দেখ এখানে টিডিএস আর নোটিফাইড পেমেন্টটা কি বলেছে, এটা লিখলাম পেয়ার, এটা হচ্ছে পেয়ার, ঠিক আছে, পেয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে পেই, এটা হচ্ছে পেই, ঠিক আছে। আর নোটিফাইড পেমেন্ট, নোটিফাইড পেমেন্টের উপর টিডিএস কাটবে কি, নোটিফাইড পেমেন্টেও টিডিএস কাটবে। সাপোজ ধর, আমি যদি তোকে একটা উদাহরণ দিই, ধর সাপোজ ধর আহ, বলছে ধর একটা ইনকাম ছিল 1 লাখ টাকা, ঠিক আছে। তুই ধর কোনো এক জায়গায় কোনো কাজের থ্রুতে তো 1 লাখ টাকা সেখান থেকে তোকে দিয়েছে, ফিস দিয়েছে। তো ধর তোকে ধর 1 লাখ টাকা ফি দিয়েছে, কি দিয়েছে তোকে, ধর 1 লাখ টাকা ফি দিয়েছে। এবার ওই যে ফি, ওর ওপর ট্যাক্স টিডিএস কাটা হয়, ওর ওপর টিডিএস কাটা হয়। যে এই যে তুই কোম্পানি থেকে যেই ফিটা পেয়েছি ওর উপর ফি কাটা হয়, কত পার্সেন্ট ফি কাটা হয়, 10%। তাহলে এই 1 লাখ টাকা যে তোর ইনকাম, তোর ইনকাম কত হলো বল, 1 লাখ টাকা তুই পেলি, তার থেকে 10% কাটলো, টিডিএস ট্যাক্স কাটলো। তাহলে 1 লাখ টাকা 10% 10,000 টাকা কাটলো, তোর হাতে আসলো কত, 90,000 টাকা। আজকে ধর তুই একটা কোম্পানিতে চাকরি করছিস, ফিস সিস্টেম, ফি সিস্টেমে কাজ করিস। এবার তুই যে ফি পাচ্ছিস ওর উপর নিয়মই আছে 10% করে ট্যাক্স কাটে। তুই 1 লাখ টাকা, তোর হাতে 1 লাখ আসছে না, তোর ইনকাম 1 লাখ টাকা, ওই কোম্পানি তোর তোর মাইনা থেকে 10% মানে 10,000 টাকা কেটে তোকে দিল 90,000 টাকা। তাহলে তুই হাতে কত টাকা নিয়ে গেলি বাড়িতে, 90,000 টাকা বাড়িতে নিয়ে গেলি। এই যে টাকাটা বাড়িতে নিয়ে গেলি তাকে বলে নেট, ঠিক আছে, নেট। তাহলে বুঝতে পারলি টিডিএস জিনিসটাকে, এটা যে 194 জের আন্ডারে বললাম, ঠিক আছে। এবার দেখ পেই, পেই মানে হচ্ছে তুই, তুই হচ্ছে পেই, ঠিক আছে, তুই হচ্ছে পেই। তাহলে তুই কি করবি, তুই তো একটা সময় পর রিটার্ন ফাইল করবি। তো তুই যখন রিটার্ন ফাইল করবি আজকে, তুই ধর কোম্পানি থেকে ফি পেলি 1 লাখ টাকা, 10% ট্যাক্স কাটলো, 90,000 টাকা তুই বাড়িতে নিয়ে চলে গেলি, ঠিক আছে তো। এইবার তুই তো একটা নির্দিষ্ট দিনে যে রিটার্ন ফাইল করতে হয়, রিটার্ন ফাইল করবি। তুই যখন রিটার্ন ফাইল করবি, রিটার্ন ফাইলে তোর ইনকাম কত শো করবি, 1 লাখ টাকা শো করবি নাকি 90 শো করবি? তোর ইনকাম কত, 1 লাখ না 90? ইনকাম ছিল 1 লাখ,
রিটার্ন ফাইল যখন করবি, আইটিআর ফাইল করবি, তখন ইনকাম তোকে 1 লাখ টাকা শো করতে হবে, ঠিক আছে তো? 1 লাখ টাকা শো করতে হবে। তাহলে তাহলে টিডিএস কত কাটলো, পেয়ার কত কাটলো টিডিএস, এখানে কত টাকা কাটলো, কত 10%, 10,000 টাকা কাটলো। 10,000 টাকা কেটে কি করবে, এই যে 10,000 টাকা কাটলো পেয়ার মানে মালিক যে 10,000 টাকা কাটলো তোর মাইনা থেকে কেটে কি করবে, মালিকের ডিউটি কি, এটা গভর্নমেন্টকে দেবে। এটা কি মালিক নিজের ঘরে রেখে দেবে টাকাটা, মালিক গভর্নমেন্টকে দিয়ে দেবে। তাহলে বুঝতে পারলি, তার মানে কি সরকার, এটা গভর্নমেন্ট কোম্পানিকে বলে দিয়েছে, দেখো তোমার কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি আছে ওরা যা মাইনা পাবে ওদের থেকে তুমি ট্যাক্স কাটবে, ট্যাক্স কেটে আমাদের গভর্নমেন্টের খাতে জমা করবে, ঠিক আছে? ইনকেস ধর সাপোজ ধর এরকম সিনারিও হতে পারে, ধর মালিক ধর কাটলো না টিডিএস, মালিক ধর টিডিএসই কাটলো না, কাটা উচিত বলেছে কাটতে, মালিক ধর টিডিএসই কাটলো না। যদি মালিক টিডিএস না কাটে মালিককে নিজে দিতে হবে। মালিক যদি এমপ্লয়ি থেকে টিডিএস না কাটে তাহলে মালিক কি করবে, মালিক এই টিডিএস এর 10,000 টাকা মালিক গভর্নমেন্টকে দেবে, নিজের পকেট থেকে দিতে হবে। 1 নম্বর এটা। 2 নম্বর, আমরা যদি মালিকের কথা ভাবি, মালিক কি করে, মালিক তো বিজনেস করে, পিজিইপি করবে। ও পিজিইপি না এই যে ফিটা পেমেন্ট করেছে এমপ্লয়িকে, ওর ছাড় পাবে না। অর্থাৎ আমরা যখন মনে কর আগে যখন পিজিইপি করতাম, একটা পিএল অ্যাকাউন্ট করতাম, পিএল অ্যাকাউন্ট ডেবিটে লিখতাম ট্রু স্যালারি, ওইটাই লিখতে পারবি না। তার মানে কি, মালিক যদি টিডিএস না কাটে, মালিক যদি এমপ্লয়ির মাইনা থেকে যে টিডিএসটা না কাটে, তাহলে মালিক দুটো জিনিস থেকে বঞ্চিত হবে। কি কি বঞ্চিত হবে, এক তো টিডিএস নিজের গাঠির থেকে দিতে হবে, আর একটা ওই মানে খরচাটা দেখাতে পারবে না পিএল এর ডেবিটে, ঠিক আছে? আর এটাকেই বলা হয় এসএসসি ইন ডিফল্ট, এটাকে বলা হয় এসএসসি ইন ডিফল্ট। তাহলে আমি এই যে এই প্যারাটায় কি লেখা আছে, প্যারা সম্পর্কে তোকে বললাম কি লেখা আছে। নেক্সট কি বলে দেখ এখানে, এই দেখ, এবার দেখ ভালো করে বুঝবি যে এটার ফরম্যাটটা কিভাবে অঙ্ক করতে হয়। তো সিম্পল জিনিস, এমন কিছু কথা বলেনি। ধর ট্যাক্স লাইবিলিটি, আজকে ধর আমি ধর টাটা কোম্পানিতে জব করছি, ঠিক আছে? টাটা কোম্পানি জব করছি, আমার তো সারা বছরে কিছু একটা ইনকাম হলো, তো একটা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, একটা না একটা টাকা ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ক্যালকুলেট করে বেরিয়েছে, ট্যাক্স ক্যালকুলেট করে যেটা বেরোয় তাকে বলে ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে? এইবার আমার মালিক টাটা কোম্পানি আমার মাইনা থেকে টিডিএস কেটেছে, কোনো না কোনো জায়গা থেকে টিসিএস কাটা গেছে, আর আমি অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছিস তো? তারপরে এই যে প্লাস মাইনাস করার পর যদি কিছু বেঁচে থাকে, তো করেছিস তো তোরা, অ্যাডভান্স ট্যাক্সের অঙ্ক করেছিস তাই না, ইন্টারেস্ট চ্যাপ্টার করলি, অ্যাসেসমেন্ট করেছিস, এগুলো জানিস। ধর সারা বছর তুই যা ইনকাম করলি তার উপর হিসাব করে দেখা গেল তোর ট্যাক্স এত টাকা দিতে হচ্ছে। ধর সাপোজ ধর আমি একটু বলছি, ধর নর্মাল একটা ছোট্ট অ্যামাউন্ট বলছি, ধর তোর 100 টাকা ট্যাক্স দিতে, সাপোজ 100 টাকা হয় না, সাপোজ বললাম। এবার তুই গভর্নমেন্ট, তোর কোম্পানির মালিক তোর থেকে 10 টাকা টিডিএস কেটেছে, তুই টিসিএস ধর 5 টাকা দিয়েছিস, অ্যাডভান্স ট্যাক্স ধর 15 টাকা দিয়েছিস, তাহলে কত রইলো বল? 100 থেকে 10 আর 5 15, 15 কত হয়? 10 আর 5 15 আর 15 30, মানে 100 থেকে 30 টাকা দেওয়া হয়ে গেল, রইলো বাকি 70 টাকা। এই যে টাকাটা বাকি আছে সেই টাকাটা তুই পে করে দে। এটাকে বলা হয় কি, ট্যাক্স পেবেল। উল্টো হতে পারে, তো তোর 100 টাকা ট্যাক্স পে করার কথা গভর্নমেন্টকে, তুই না 150 টাকা দিয়ে দিয়েছিস। 100 টাকা দেওয়ার পর 150 টাকা দিয়ে দিই, তাহলে কত টাকা বেশি দিয়েছিস বল? ওটা হচ্ছে রিফান্ড। তাহলে বুঝতে পারলি কি বললাম? আমরা কখনো কখনো যদি মনে হয় ট্যাক্স আরো পে করতে হবে তখন হয় পেবেল, যদি মানে ট্যাক্স আমি অতিরিক্ত দিয়েছি তখন ট্যাক্সটা রিফান্ড হয়ে যাবে। কি বললাম? এখানে এই কথাটাই লিখেছে, ঠিক আছে? এখানে এই কথাটা লিখেছে, বাট এই ছোট অ্যামাউন্ট দিয়ে বোঝালাম, এত ছোট হয় না, জানিস আমরা। তার মানে এখানে বলতে যে ফরম্যাট দিয়েছে কি, এই যে ট্যাক্স লাইবিলিটি থেকে টিডিএস বাদ দাও, টিসিএস বাদ দাও, অ্যাডভান্স ট্যাক্স বাদ দাও, বাদ দিয়ে যেটা বেরোবে আর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, লাস্টে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, ঠিক আছে? যেটা যেটা বেরোবে সেটা প্লাসে যদি বেরোয়, অ্যান্সার যদি প্লাসে বেরোয় তখন হচ্ছে ট্যাক্স পেবেল, যদি নেগেটিভ বেরোয় তখন রিফান্ড, ঠিক আছে? এই যে টিডিএস কি বলছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কি কি বলেছে দেখ, টিডিএস কিছুক্ষণ আগে বললাম, টিডিএস ইজ ডিডাক্টেড বাই পেয়ার। ট্যাক্সটা কাটে কে? টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এই ট্যাক্সটা কাটবে কে? দেখ ভালো করে পড়, নামটা পড়, কে কাটে টাকাটা? ট্যাক্স কাটবে কে? মনে রাখতে হবে, যখন থিওরি লিখবি এই কথাগুলো, টার্মগুলো মনে রাখতে হবে। ট্যাক্স কাটে কে? পেয়ার, ট্যাক্স কাটে পেয়ার, ঠিক আছে? টিডিএস ইজ ডিডাক্টেড ইফ অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ পেই, ঠিক আছে? দেখ, ট্যাক্স মানে পেয়ার ট্যাক্স কাটবে, কিন্তু কার উপর কাটবে? ভালো করে, টিডিএস ইজ ডিডাক্টেড, টিডিএসটা তখনই কাটবে যদি অ্যামাউন্টটা ট্যাক্সেবল হয়। ধর তুই ধর টাটা কোম্পানি, আমি ধর এমপ্লয়ি, তুই ধর টাটা কোম্পানি, আমি এমপ্লয়ি, ঠিক আছে? তাহলে ট্যাক্স কাটবে কি? টাটা কোম্পানি কাটবে। এবার কার থেকে কাটবে? আমি যে স্যালারি পাচ্ছি আমার থেকে কাটবে, কিন্তু আমার স্যালারি ট্যাক্সেবল না হয় তাহলে কাটবে কি করে?
ট্যাক্সেবল হলেই কাটবে। লিখেছে এখানে কি, টিডিএস ইজ ডিডাক্টেড, টিডিএস কাটবে ইফ অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস অফ পে, মানে আমার হাতে যদি অ্যামাউন্টটা যদি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্সেবল, আদারওয়াইজ ট্যাক্স কাটার কোনো রাইট নেই। এটা হচ্ছে একটা বক্সে করলাম 1 আর 2 নম্বর পয়েন্ট বললাম, ঠিক আছে। এটাও তোকে নিশ্চয়ই কিছুক্ষণ আগে বললাম, এই অল্পটাই বললাম, এটাই বললাম, দেখ এটাই বললাম, এটা আলাদা, এইটাই তো বোঝালাম তোকে না, এটাই তো বোঝালাম। তুই হিসাব করে যদি ভাবিস, পেয়ার, এটা ধর টাটা কোম্পানি, এটা টাটা কোম্পানি, ঠিক আছে, আর এটা ধর আমি, ঠিক আছে, আমি চাকরি করছি, প্রতি মাসে যা মাইনা হচ্ছে না, প্রতি মাসে যা মাইনা পাচ্ছি, তো কি করে আমার কোম্পানির মালিক আমার প্রতি মাসের মাইনা থেকে একটা পরিমাণ ট্যাক্স কেটে নেয়, ঠিক আছে, ওটাই টিডিএস। বাট এখানে কি বলেছে, এখানে ধর বলছে আমি ধর ফিস পাচ্ছি, ধর কোনো একটা কোম্পানি থেকে আমি ধর ফিস পাচ্ছিস, কত ধর 1 লাখ টাকা ফি পাচ্ছি, তো ওই ফির ওপর টিডিএস কাটার রুল আছে, গভর্নমেন্টের রুল আছে, 10% কাটতে হয়। তো 1 লাখে 10% টিডিএস কাটলো, কত হলো, 90,000 টাকা আমার হাতে আসলো, কিন্তু আমার ইনকাম হয়েছে 1 লাখ টাকা, যেটা আমি আগেও বলেছি। 3 নম্বর পয়েন্ট কি বলে, দেখ 3 নম্বর পয়েন্টটা বলছে কি, টিডিএস রিকোয়ারমেন্ট অ্যারাইজ, টিডিএস কখন কাটতে হয়, ভালো করে দেখ, টিডিএস কখন অ্যারাইজ হয়, এই যে লিখেছে, কি লিখেছে পয়েন্ট, টিডিএস কখন অ্যারাইজ হয়, এট দ্য টাইম অফ পেমেন্ট, পেমেন্টের সময় টিডিএস হবে, অর্থাৎ পেমেন্ট ডিউ হলে। আর একটা কি বলছে, এট দ্য টাইম অফ ক্রেডিটিং দ্য পে, ঠিক আছে, হুইচ ওয়াজ আর্লিয়ার, লাইনের মানে বোঝ, টিডিএস রিকোয়ারমেন্ট অ্যারাইজ, টিডিএস কখন অ্যারাইজ হয়, যখন পেমেন্ট করবে, যেই সময় পেমেন্ট করবে সেই সময়, অথবা যেই সময় ক্রেডিট হবে, দুটোর মধ্যে যেটা আগে, কি বললাম, একটা পেমেন্টের টাইম, একটা পেমেন্টের সময়, আর একটা ক্রেডিট যখন, ওই যারা চাকরি করে না, যারা চাকরি করে দেখবি তাদের না স্যালারিটা একটা নির্দিষ্ট দিনে ক্রেডিট হয়, তারপরেই তো টাকাটা তুলতে পারে। তো এখানে কি বলছে, এট দ্য টাইম অফ পেমেন্টের সময়, আর একটা হচ্ছে এট দ্য টাইম অফ ক্রেডিটিং দ্য পে, ঠিক আছে, যখন ক্রেডিট হবে, দুটোর মধ্যে যেটা আগে হবে, ঠিক আছে। এই যে এই এট দ্য টাইম অফ ক্রেডিটিং ডিউ মানে পেমেন্ট ডিউ, ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি, টিডিএস কখন অ্যারাইজ হয়, এই দুটোর মধ্যে যেটা আগে, কোন দুটোর মধ্যে যেটা আগে, পেমেন্টের সময় আর যখন ক্রেডিট হবে, অ্যাকাউন্টে যখন ক্রেডিট হবে, দুটোর মধ্যে যেটা আগে হবে, ঠিক আছে। আচ্ছা, হাউএভার দ্য ফলোইং কেসেস টিডিএস ইজ ডিডাক্টেড এট দ্য টাইম অফ পেমেন্ট, পেমেন্টের সময় টিডিএস কাটা হয়, এই যে এই সিনারিওতে পেমেন্টের সময় টিডিএস কাটা হয়, যেমন স্যালারি, দেখেছি স্যালারি যখন পে করবে তখন টিডিএস কাটা হয়, পে করার সময়, ক্রেডিট করার সময় টিডিএস কাটা হয় না, পে করার সময় টিডিএস কাটা হয়, এটা সেকশন 192 বলছে, এটাই ইম্পর্টেন্ট। ইপিএফ, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, যখন পে করা হয় তখন টিডিএস কাটা হয়, ডিভিডেন্ড পে যখন করা হয় তখন টিডিএস কাটা হয়, উইনিং ফ্রম লটারি, হর্স রেস, মনে পড়ছে তো, তো ওইগুলোর উপরও টিডিএস কাটা হয়, কখন, পেমেন্টের সময়। ম্যাচুরিটি অফ এলআইসির টাকা যখন ম্যাচিওর হয়, ঠিক আছে, ম্যাচুরিটি অফ এলআইপি, ঠিক আছে, তখন টিডিএস কাটা হয়। কম্পালসারি অ্যাকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি, টিডিএস কাটা হয়, ঠিক আছে, তো পেমেন্টের সময়। ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাংকের থেকে যদি টাকা তুলিস তখন টিডিএস কাটা হয়। আর বেনিফিট অর পারকুইজিটস, ঠিক আছে, যদি কোনো রকম আমরা পারকুইজিটস পড়েছিলাম পার্কস স্যালারিতে, তো ওখানেও কিন্তু টিডিএস কাটা হয়। তাহলে এ তো জানতে হবে না, যে আমি লজিক্যালি বললাম, মেনলি পড়বো হচ্ছে ওই 192, এটাই ইম্পর্টেন্ট, এইগুলো বেসিক ইন্ট্রোডাকশন পার্ট দিলাম। তাহলে এখানে কি বুঝতে পারলি, টিডিএস কখন অ্যারাইজ হয়, পেমেন্টের সময় আর যখন ক্রেডিট হবে, দুটোর মধ্যে যেটা আগে। তাহলে টিডিএস কাটা হয় এই যে কতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে টিডিএস কাটা হবে পেমেন্টের সময়, ঠিক আছে। তো এবার দেখ, যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা এই চ্যাপ্টারের মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা, আগের গুলো তুই জাস্ট একটু নলেজ পারপাস নিলি, না জানলেও চলবে, মেন ইম্পর্টেন্ট কিন্তু এইটা পরীক্ষায় আসবে। লাস্ট ইয়ারে সিসিএফ এ কিন্তু এসেছিল, অনার্স বা জেনারেলে থিওরি দিয়েছিল 5 মার্কসের, ঠিক আছে, কোথায় দিয়েছিল মানে এক্স্যাক্টলি মনে নেই, দেখতে হবে, ঠিক আছে। তো দেখ, আমি বারবার বলছি, হয় অঙ্ক দেবে না থিওরি দেবে, শিওর। এখানে কি, টিডিএস অন স্যালারি, খুব অলরেডি 10 to 20% বুঝে গেছি টিডিএস অন স্যালারি কি হবে। দেখ ভালো করে পড়, কি বলছে, টিডিএস অন স্যালারি সেকশন 192, পেমেন্ট পেয়ার পেই রেট, ভালো করে বুঝবি কিন্তু, তাহলে অঙ্ক বুঝে যাবি। টপিকটা কি পেমেন্টের কথা বলা হচ্ছে এখানে, টপিকটা কি পেমেন্ট করে, স্যালারি পেমেন্ট, ঠিক আছে। কে পেমেন্ট করবে, স্যালারিটা কে পে করে, মানে পেয়ার মানে মালিক, মানে এখানে যখন স্যালারির কথা যখন উঠছে তখন মালিক আর কর্মচারী সম্পর্ক বেরিয়ে আসবে। স্যালারি পে করবে মালিক, ঠিক আছে, ইংলিশে বলে এমপ্লয়ার, আর কাকে পেমেন্ট করবে, এমপ্লয়িকে, এমপ্লয়ি হচ্ছে কর্মচারী, ঠিক আছে। তো তাই এখানে পেয়ার হচ্ছে মালিক, এটা হচ্ছে মালিক, এটা লেখা আছে মালিক, এমপ্লয়ার মালিক, আর কাকে পে করবে, এমপ্লয়িকে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, স্যার এখানে টিডিএস কি রেটে কাটে, টিডিএস যে কাটা হবে, কি হবে কাটা হয়, স্ল্যাব রেট,
বলবো স্ল্যাব রেট জিনিসটা কি বলবো। স্ল্যাব রেট তো অলরেডি আইডিয়া আছে। এখানে কি হয় জানিস, আমি তোকে বলি। সাপোজ ধর আমি মনে করছি ধর তুই কোনো জায়গায় আমাদের তো হেডস অফ ইনকাম 5টা, তুই শুধুমাত্র চাকরি করিস, আর কোনো ইনকাম নেই, চাকরি করিস। এবার চাকরি করে ধর বছরে 10 লাখ টাকা কামাস। কত কামাস? বছরে 10 লাখ টাকা। এবার বছরে 10 লাখ টাকা কামালে কত টাকা ট্যাক্স দিতে হয় শিখিয়েছি বল। কত টাকা ধর তুই ওল্ড রেজিমে চলছিস, তাহলে 2.5 লাখ টাকা অব্দি নিই, 5 লাখ টাকা অব্দি 12,500, ঠিক আছে। তারপর 5 লাখ থেকে 10 লাখ, 5 লাখের উপর 20%, 1 লাখ, মানে 1,12,500। নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে যে 1,12,500, তার উপর আরো 4%, তাই তো? করে দেখি কত হচ্ছে। 1,12,500 উপর 4%, ভালো করে বুঝবি কিন্তু ক্যালকুলেশন বুঝবি। 1,12,500 উপর 4,500, মানে টোটাল 1,17,000। টোটাল কত হলো বল? টোটাল কত হচ্ছে তোর এখানে লিখেছে, এখানে লিখছি টোটাল কত, 1,17,000 টাকা। তাহলে এত টাকা তোকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কিন্তু টিডিএস তোর থেকে মালিক কি হিসেবে কাটবে? 1,17,000 টাকা মনে করা হচ্ছে যে তুই 1,17,000 টাকা তোকে বছরে ট্যাক্স দিতে হবে। তাহলে বছরে যদি 1,17,000 দিতে হয়, তাহলে মাসে কত দিতে হবে? 1,17,000 ভাগ 12, কত হচ্ছে? 9,750 টিডিএস কাটা হয়ে গেল। তাহলে কি হলো, মোটামুটি ভাবে তুই 1 বছরে কত টাকা কামাতে পারিস তার একটা এস্টিমেট হিসাব করবে। কত টাকা কামাতে পারিস তার একটা এস্টিমেট হিসাব করবে। ওই হিসাব করে তার উপর একটা ট্যাক্স ক্যালকুলেট করে, যেমন ভাবে বললি, ট্যাক্স ক্যালকুলেট করে ওটাকে অ্যাভারেজ করে যেটা বেরোবে সেই টাকায় তোর স্যালারি থেকে কাটবে। ঠিক আছে তো? তারপর আরো বুঝবো, জাস্ট তোকে একটু ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ব্রিফ আইডিয়া দিলে এগুলো মুছে ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তাহলে কি বুঝতে পারলি যে টিডিএস অন স্যালারি সেকশন কত নম্বর ধারা বলছে? 192 ধারায়। ঠিক আছে, এই টিডিএসটা কাটবে কে? স্যালারির উপর টিডিএস কাটবে কে? স্যার মালিক কাটবে। তার থেকে কাটবে? এমপ্লয় থেকে কাটবে। ঠিক আছে, কি রেটে কাটবে? অ্যাভারেজ রেটে। মালিক আগে ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করে নিয়ে যে ট্যাক্সটা বেরোবে ওটাকে অ্যাভারেজ রেটে কাটবে। অ্যাভারেজ মানে 12 দিয়ে ভাগ করবে, ওটা কাটবে। মালিক যে টাকাটা কাটবে সেই টাকাটা কেটে গভর্নমেন্টকে দিয়ে দেবে। ঠিক আছে, কি লিখেছে? এক্সট্রা কিছু পয়েন্ট লেখা হয়েছে, দেখ এক্সট্রা কিছু পয়েন্ট লেখা আছে। কি কি পয়েন্ট? এই পয়েন্টগুলো তোকে লিখতে হবে পরীক্ষার হলে। কি লিখেছে ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। 1 নম্বর পয়েন্ট পরে বলবো, এখন বলতে ইচ্ছা করছে। 2 নম্বর পয়েন্ট কি বলি, অলরেডি 2 নম্বরটাই বোঝালাম। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? বলছে ফর ট্যাক্সেবিলিটি আন্ডার নর্মাল স্কিম। বল আমাদের নর্মাল স্কিম কোনটা? ওল্ড রেজিমই এতদিন ধরে অঙ্ক করেছিস। ফর ট্যাক্সেবিলিটি আন্ডার নর্মাল স্কিম, দেখ তুই আজকে আমি একটা কোম্পানির এমপ্লয়ি, আমার সমস্ত কাজকর্ম করে দেবে কিন্তু কোম্পানি। যারা কোম্পানি চাকরি করে না, ওদের ফাইল আলাদা করে করতে হয় না, কোম্পানি থেকেই হয়ে যায়। এবার আমি কোন রেজিমে যেতে চাই, পুরনো না নতুন, সেটা কোম্পানিকে বলতে হবে। কোম্পানিকে বলতে হয় পুরনো নতুন। স্যার আপনি যদি কিছু না বলেন, ওরা নতুনে করে দেবে, না বলে নতুনে করে দেবে। তোকে বলতে হবে পুরনো নতুন। এখানে এই কথাটাই লিখেছে, ফর ট্যাক্সেবিলিটি আন্ডার নর্মাল স্কিম মানে ওল্ড রেজিম। ইই মানে কি? ইই মানে কি? এমপ্লয়ি মাস্ট সাবমিট ডিক্লারেশন টু এমপ্লয়ার। তার মানে কি? কে সাবমিট করবে ডিক্লারেশন গুলো? আজকে ধর আমার সমস্ত হিসাবপত্র আমি কোম্পানিকে দিতে হবে। আজকে ধর তুই যখন তোরা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করলি বা অ্যাডভান্স ট্যাক্স করলি, ওখানে কি শুধু স্যালারি ইনকাম ছিল? ওখানে কি কি ইনকাম ছিল? স্যালারি ছিল, হাউস প্রপার্টি ছিল, ক্যাপিটাল গেইন ছিল, আদার সোর্স ছিল, বিজনেস ছিল, সব ছিল। সমস্ত হিসাব তোকে মালিককে বলতে। মালিক নেই, স্যালারিটা জানতে পারে, বাকি জানতে পারবে? তোর ব্যাংকে কত টাকা আছে এত ডিটেলস জানবে না। তো মালিককে তোকে বলতে হবে যে মালিক আমার এই জায়গা থেকে এই ইনকাম হয়। তোকে মালিককে ইনফরমেশন, অনেকে নাও দিতে পারে, আবার দিতেও পারে, অনেকে দিতেও পারে। তাই এখানে কি বলছে, তোকে সমস্ত ডিক্লারেশন দিতে হবে। কাকে দিতে হবে? এমপ্লয় দেবে। কাকে? এমপ্লয়ারকে দেবে। দেন এমপ্লয়ার উইল ডিডাক্ট টিডিএস আন্ডার নর্মাল স্কিম। মালিক তো নাই, নর্মালি তোর গল্পটা জানে, তোর স্যালারি গল্পটা জানে, বাকি তো জানে না। তাহলে তোর ধর স্যালারি থেকে একটা ইনকাম আছে, এবার বাকি ইনকাম গুলো তুই বলে দিয়েছিস, সব জায়গা থেকে ইনকাম গুলো একটা কাউন্টিং করে নিল, করে কি করতি? জিটিআই বের করবো, গ্রস টোটাল ইনকাম। তার থেকে আন্ডার সেকশন 80 ছাড় বাদ দিবি। বাদ দিয়ে কি হতো বল? টোটাল ইনকাম হতো। ওর উপর ট্যাক্স ক্যালকুলেট করবো, ট্যাক্স ক্যালকুলেট করে যেটা বেরোবে তার উপর 12 দিয়ে ভাগ করবো, টিডিএস কেটে নেবে। এইভাবে টিডিএসটা কাটা হয়। এবার তুই যদি বিজনেস যে করিস, যদি মালিককে না জানিস, মালিক কি করে জানবে? তুই শেয়ার মার্কেটে টাকা লাগানো আছে, শেয়ার বেচে প্রফিট করেছিস, মালিককে না বলে মালিক কি করে জানবে? গোল্ড বেচে প্রফিট করিস, মালিককে না বললে মালিক কি করে জানবে? তুই ফিক্সড ডিপোজিট করেছিস, ওখান থেকে ইন্টারেস্ট পেয়েছিস, এগুলো তো না বললে জানতে পারবে না, এগুলো তোকে জানাতে হবে। এখন বলে স্যার আমি তো নাও জানাতে পারি, হ্যাঁ, কেউ জানায়ও না, অনেকে জানাই না।
অনেকে জানাই না। কি বললাম বুঝছিস? আর যদি না জানাস তাহলে তোকে আলাদা করে ট্যাক্স ফাইল করতে হবে, তোকে আলাদা করে ট্যাক্স ফাইল করতে হবে। আচ্ছা, তাহলে এই 2 নম্বর পয়েন্টটা বুঝতে পারলি তো? তাহলে কি বললে, যদি ফর ট্যাক্সেবিলিটি আন্ডার নর্মাল স্কিম মানে ওল্ড রেজিম, এমপ্লয়ি মাস্ট সাবমিট ডিক্লারেশন টু এমপ্লয়ার। এমপ্লয়ি কাকে দেবে? এমপ্লয়ারকে দিয়ে দেবে। এন্ড দেন এমপ্লয়ার উইল ডিডাক্ট টিডিএস আন্ডার নর্মাল স্কিম। ঠিক আছে। 3 নম্বর কি বলেছে, ইনকাম আন্ডার এনি আদার হেড মে বি রিপোর্টেড এমপ্লয়ি টু এমপ্লয়ার। বলছে ইনকাম, এই যে এই কথাটাই তোকে বললাম, এই কথাটাই অলরেডি 2 নম্বর পয়েন্ট বোঝানোর সময় 3 নম্বরটা বলে দিয়েছি। কি বলেছে, ইনকাম আন্ডার এনি আদার হেড, স্যালারি ছাড়া। এটা তো এই যে এই টপিকটার নাম কি, স্যালারি। স্যালারি ছাড়া তো আমাদের আরো 4টে হেড আছে। কি আছে বল? হাউস প্রপার্টি আছে, বিজনেস আছে, ক্যাপিটাল গেইন আছে, আদার্স। বাকি যে আরো 4টে হেড আছে, বাকি যে আরো 4টে হেড আছে, ইনকাম আন্ডার এনি আদার হেড মে বি রিপোর্টেড। কে রিপোর্ট করবে? এই যে বাকি যে হেড গুলো, তো তুই বিজনেস থেকে কি কামিয়েছিস, হাউস প্রপার্টি থেকে কি কামিয়েছিস, আদার্স সোর্স থেকে কি কামিয়েছিস, ক্যাপিটাল গেইন থেকে কি কামিয়ে, মালিক জানতে পারবে? মালিকের পক্ষে জানা সম্ভব? তাহলে এটা কে, তুই এই ইনফরমেশন গুলো মালিককে দিবি। তাই বলেছে কি এখানে, বলছে ইনকাম আন্ডার এনি আদার হেড মে বি রিপোর্টেড বাই এমপ্লয়ি টু এমপ্লয়ার। রিপোর্ট করবে এমপ্লয়ি এমপ্লয়ারকে, এন্ড এমপ্লয়ার উইল কনসিডার ইট ফর টিডিএস। টিডিএস এর জন্য এটাকে কনসিডার পাঠাবে। ঠিক আছে, বোঝা গেল? কি বললাম, 2 আর 3 পয়েন্টটা বলতে পারলি? ভালো করে বুঝিস, কিন্তু কিছু নেই, সিম্পল কথা বলছে। এবার একটা কথা, এখন তোর মনে প্রশ্ন হলো, স্যার ধরুন হাউস প্রপার্টি আছে, হাউস প্রপার্টি থেকে লস হয়েছে, নিয়ম মনে ছিল হাউস প্রপার্টি থেকে লস হলে কি করতে হয়, সেট আপ করতে হতো। তাহলে আজ তুই যদি মালিককে না জানাস তাহলে হবে কি করে? মালিককে তুই জানালি, বলি মালিককে বলি, মালিক আমার না হাউস প্রপার্টি থেকে লস হয়েছে, তখন মালিক সেট আপ করবে কত, অন্যান্য হেডের সঙ্গে ম্যাক্সিমাম 2 লাখ টাকা সেট আপ করতে পারবে। এটা ওল্ড রেজিমে, নিউ রেজিমে তো সেট আপই হয় না। এটাই বলেছে 4 নম্বর পয়েন্ট। তাহলে 4টে পয়েন্ট বুঝতে পারলি তো? 4টে পয়েন্ট বুঝতে পারলি? স্যার এটা এক একটা বললেন না। আরে এক একটা আমি তোকে বলি, তুই না 2টো কোম্পানির চাকরি করিস, তুই টাটাতেও কাজ করিস আবার রিলায়েন্সেও কাজ করিস। দিনের বেলায় টাটাই কাজ করিস, দিনের বেলায় টাটাই কাজ করিস, ধর সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি টাটাই কাজ করিস, আবার 4টে থেকে সাপোজ ধর 8টা অবধি তুই রিলায়েন্সে কাজ, 2টো কোম্পানিতে কাজ করিস, তুই একসঙ্গে 2টো কোম্পানিতে কাজ করিস। তাহলে এবার এবার তোর ইচ্ছা, তোর যে টিডিএস টা কাটবে, কোনো না কোনো কোম্পানি তো কাটবে, টিডিএস তো কোম্পানি কাটবে। এখানে কটা কোম্পানি আছে? এখানে টাটাও আছে, রিলায়েন্স আছে। এবার তুই চাস না, তুই চাস তুই রিলায়েন্সকে দিয়ে টিডিএস কাটাবি, তুই চাস তোর টিডিএস কাটবে রিলায়েন্স। ভালো করে বুঝবি কিন্তু কনসেপ্টটা, যেখানে তুই টাটাতেও কাজ করিস, তুই রিলায়েন্সেও কাজ করিস, তাহলে তোর যে প্রতি মাসে মাইনা থেকে টিডিএস কাটবে। এবার প্রশ্ন হচ্ছে টিডিএস কাটবে কে, টাটা কাটবে নাকি রিলায়েন্স কাটবে? বলে স্যার দুটোই কাটবে। না, দুজন না। ভালো করে শোন, তুই চাইলি যে টাটা থেকে কাটাবো না, তুই চাইলি রিলায়েন্স থেকে কাটাবো টিডিএস, রিলায়েন্স থেকে কাটাবো, রিলায়েন্স থেকে টিডিএস কাটা। তাহলে রিলায়েন্স থেকে কাটালে তো রিলায়েন্সের ইনফরমেশন জানবে। এবার তুই এমপ্লয়ি, তোর ডিউটি কি, টাটা কোম্পানি থেকে কি স্যালারি পাস সেই ইনফরমেশন গুলো রিলায়েন্সকে দিয়ে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস এখানে, নাকি ধরতে পারিস না কি বললাম? এখানে বলেছে ইফ আ পার্সন ওয়ার্ক উইথ 2 অর মোর এমপ্লয়ার, তুই যদি কাজ করিস 2টো বা তার বেশি কোম্পানি, 2 বা তার বেশি কোম্পানি, হি শুড সাবমিট স্যালারি। হি মানে তুই, বুঝলি, তুই ওই স্যালারিটা সাবমিট করবি পার্টিকুলার টু ওয়ান এমপ্লয়ার, অন্য এমপ্লয়ারকে সাবমিট করবি। ঠিক আছে তো? ঠিক আছে। হু উইল ডিডাক্ট টিডিএস অন টোটাল স্যালারি। বুঝতে পারলি তো? আজকে ধর আমি তো 2 রকমই চাকরি করি, এতেও চাকরি করি, বিতেও চাকরি করি। ঠিক আছে, দুটোতেই চাকরি করি। তার মানে আমার প্রতি মাসে যা মাইনা, তাহলে আমার মাইনা থেকে টিডিএস কাটবে, এও কাটতে পারে, বিও কাটতে পারে। বলছে না, এক্ষেত্রে যে কোনো একটা কোম্পানি কাটবে। যদি আমি চাই এ কোম্পানি দিয়ে আমার টিডিএস টা কাটাতে, তাহলে এ কোম্পানির কাছে, আমি তো এ কোম্পানির কাজ করি, আমার সমস্ত হিসাবপত্র এ কোম্পানির কাছে আছে, কিন্তু বি কোম্পানির কি টাকা পয়সা পায় সেটা কি এ কোম্পানি জানে? আমি জানি। তা এই ইনফরমেশন গুলো, বি কোম্পানির ডেটা গুলো আমি এই কোম্পানিকে দিয়ে দেবো, ও টিডিএস কেটে নেবে, একবার টিডিএস কাটবে। বুঝতে পারলি ব্যাপারটা? এটাই বলতে চেয়েছি, 1 নম্বর পয়েন্টে এটাই বলেছে। তাহলে এটাও বলে দিলাম। তারপর কি বলেছে দেখ, 4 নম্বর, টিডিএস ইজ ডিডাক্টেড ফ্রম পেমেন্ট ফর বিজনেস অর পার্সোনাল পারপাস এক্সেপ্ট ফর সেকশন 194C/D, 194C, 194J। নো টিডিএস অন পেমেন্ট অফ পার্সোনাল পারপাস। ঠিক আছে তো? তো বলছে কি টিডিএস টা কাটবে। ঠিক আছে, টিডিএস ইজ ডিডাক্টেড ফ্রম পেমেন্ট ফর বিজনেস অর পার্সোনাল পারপাস। দেখ, শুধুমাত্র এই সেকশন যে আছে এর উপর তুমি টিডিএস কেটো না। বলছে নো টিডিএস অন পেমেন্ট ফর পার্সোনাল পারপাস। তো এই পয়েন্টটা তোকে মাথায় রাখবে, টিডিএস টা কাটবে ফ্রম পেমেন্ট ফর, বিজনেস থেকেও হতে পারে আবার পার্সোনাল থেকেও হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, বিজনেস থেকেও হতে পারে আবার পার্সোনাল পারপাসও হতে পারে। ঠিক আছে, এক্সেপ্ট এই সেকশনটা বাদে। বলছে নো টিডিএস অন পেমেন্ট ফর পার্সোনাল পারপাস, এটা বলেছে।
5 নম্বর কি বলেছে, নো টিডিএস ইজ পেই ইজ গভর্নমেন্ট, আরবিআই, স্ট্যাটুটরি কর্পোরেশন, মিউচুয়াল ফান্ড, এরা কিন্তু নো টিডিএস পেই গভর্নমেন্ট। আর লাস্ট কি বলে 6 নম্বর, নো টিডিএস অন জিএসটি কম্পোনেন্ট, জিএসটির উপর টিডিএস হবে না, জিএসটির উপর কিন্তু কোন টিডিএস কাটা যাবে না। সাপোজ ধর ফি, ধর অডিট ফি দেওয়া হয়েছে কোম্পানি 1 লাখ টাকা অডিট ফিস দেওয়া হয়েছে, 1 লাখ টাকা অডিট, এবার ওই অডিট ফিসের উপর ধর 18% জিএসটি চলছে, 18,000 টাকা, তাহলে টিডিএস কিন্তু 1 লাখ টাকার উপর হবে, 18,000 টাকার উপর টিডিএস হবে 1 লাখ, তাই বলছে নো টিডিএস অন জিএসটি কম্পোনেন্ট, জিএসটি কম্পোনেন্ট উপর টিডিএস হবে না। লাস্টে কি লিখেছে এটা, টিডিএস ইজ আ সিস্টেম অফ অ্যাডভান্স ট্যাক্স কালেকশন বাই দ্য গভর্নমেন্ট, টিডিএস হচ্ছে একটা সিস্টেম যেখানে কিনা অ্যাডভান্স ট্যাক্স কালেক্ট করে গভর্নমেন্ট, ইট ইজ ডিডাক্টেড বাই দ্য পেয়ার অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট, মানে পেমেন্ট করার সময় টিডিএসটা কেটে নেবে অ্যাজ পার প্রভিশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এবার কি বলেছে 5 নম্বর, টিডিএস ডিডাক্টেড অর কালেক্টেড আন্ডার সেকশন, আন্ডার আদার সেকশন ক্যান বি রিপোর্টেড বাই, এই যে আগেই বললাম, দেখ তুই তো চাকরি করছিস, তুই যে চাকরি করছিস তোর ট্যাক্সের টাকা মালিক কাটছে জানলি, এবার তুই লটারি কেটেছিস, লটারি থেকে টাকা দিয়েছিস, সরকার টিডিএস কেটে নিয়েছে, ঠিক আছে, ট্যাক্স কেটেছে, এই খবরটা তুই মালিককে জানাবি। বলেছে ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড আন্ডার আদার সেকশন, অন্য সেকশনে, তুই তো এখন 192 তে আছিস, এখন অন্য কোনো সেকশন 194 এর টিডিএস কেটেছে, ঠিক আছে, সেইটা রিপোর্ট করতে হবে, কে রিপোর্ট করবে, তুই মালিককে রিপোর্ট করবে, এটা বলতে চেয়েছে। আজকে তুই চাকরি করছিস, মালিক কত টিডিএস কেটেছে মালিকের কাছে জানা আছে, কিন্তু লটারি থেকে টাকা জিতলি, সেখান থেকে সরকার 30% ট্যাক্স কাটলো, টিডিএস কাটলো, সেই খবরটা কিন্তু মালিককে তোকে জানাতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, প্রুফ অফ ডিডাকশন, ঠিক আছে, রেন্ট ফর এইচআরএ, ট্রাভেল এক্সপেন্স ফর এলটিসি মাস্ট বি সাবমিটেড বাই এমপ্লয়। এবার ধর তোকে না, তুই ধর কোনো বাড়িতে ভাড়া থাকিস, তুই ধর এইচআরএ পড়েছিলাম স্যালারিতে, হাউস রেন্ট অ্যালাউন্স পড়েছিলাম, ওখানে হাউস রেন্ট অ্যালাউন্স হলে কি হয়, ভাড়া বাড়িতে থাকলে তুই যদি ভাড়া বাড়িতে বসবাস করতি তাহলে ছাড় পেতি, এক্সাম্পশন পেতি আন্ডার 10 সেকশন 13 এতে। এই খবরটা, তুই যে ভাড়া বাড়িতে আছিস, সেই যার বাড়িতে ভাড়া আছিস তার ডকুমেন্ট মালিককে দিতে হবে, ওই মুখে বললে হবে না এই ভাড়া আছে, ডকুমেন্ট দিতে হবে। তারপর কি বলেছে, ট্রাভেল এক্সপেন্স, যে কোথাও ঘুরতে গেছিস, ঘুরতে গিয়ে যে ট্রাভেল বাবদ যে খরচা হয়েছে, ঠিক আছে, সেই খরচার ডকুমেন্ট বা রসিদটা তোকে দিতে হবে, ঠিক আছে, কাকে দিতে হবে, মালিককে দিতে হবে, এই পয়েন্টগুলো বলেছে। 7 নম্বর পয়েন্ট কি বলে দেখ, ইফ এমপ্লয়ার বিয়ার ট্যাক্স অন নন মনিটারি পার্টি, খুব ভালো পয়েন্ট, ইফ এমপ্লয়ার এখানে কি বলছে, এমপ্লয়ার মানে মালিক বিয়ার করছে, কি বিয়ার করছে, ট্যাক্স অন নন মনিটারি পারপোজিস, নন মনিটারি পারপোজিস বলতে পারি কোনটা নন মনিটারি পারপোজিস, ধর ওই আরএফ এ পড়েছিলাম না, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, বিনা ভাড়ায় বাসস্থান, মালিক নিজের বাড়িতে থাকতে দিল, এমপ্লয়কে কাজ করবে তার জন্য থাকতে দিল, এটাকে বলে নন মনিটারি পারপোজিস। তাহলে এই যে নন মনিটারি পারপোজ, এর উপর ট্যাক্স যদি মালিক দিয়ে দেয়, ঠিক আছে, এর উপর যে ট্যাক্স সেটা মালিক দিয়ে দেয়, ইট উইল নট বি ডিডাক্টেড ফ্রম এমপ্লয়ি স্যালারি। তাহলে কি বুঝতে পারলাম, আর তুই ধর মালিক, আমি ধর কর্মচারী, এবার তোর বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিস, কাজ করবো থাকার ব্যবস্থা করে দিয়েছিস, ঠিক আছে, তাহলে এটাকে বলে নন মনিটারি পারপোজেস। ধর এর মূল্য তো সাপোজ 2 লাখ টাকা, বাড়ির যে ভ্যালুয়েশন আরএফ এ ধর 2 লাখ টাকা হলো, এর উপর যে ট্যাক্স হবে সেই ট্যাক্সটা তুই দিয়ে দিয়েছিস, এই ট্যাক্সটা তুই দিয়ে দিস, আমি দিইনি, এই ট্যাক্সটা তুই দিয়ে দিস, তা বলছে ইট উইল নট বি ডিডাক্টেড ফ্রম এমপ্লয়ি স্যালারি, মানে আমার স্যালারি থেকে ডিডাক্ট হবে না, তাই এমপ্লয়ি হাতে এটা এক্সেন্ট, ঠিক আছে। নেক্সট কি বলে, স্যালারি পেড বাই ফার্ম টু পার্টনার, ফার্ম যদি পার্টনারকে স্যালারি পে করে, এটা এই সেকশনে আসবে না, 192 তে আসছে না, ঠিক আছে, এটা বলতে চেয়েছে। ছোট্ট একটা অঙ্কর মতন এক্সাম্পল চলেছি দেখ, এটা খুব ভাইটাল, এই এক্সাম্পলটা বোঝানোর জন্য, কোনটার জন্য জানিস, এটা বোঝাবো, এই পয়েন্টটা, এই যে 7 নম্বরটা বোঝাচ্ছি, 7 নম্বর পয়েন্টটা বলছে কি, ট্যাক্সেবল স্যালারি, ভালো করে বুঝবি, ট্যাক্সেবল স্যালারি, ঠিক আছে, মানে তুই যে চাকরি করছিস কোনো কোম্পানিতে, কোম্পানি থেকে তোকে স্যালারি দিয়েছে বছরে 30 লাখ টাকা, কত দিয়েছে বছরে 30 লাখ টাকা স্যালারি, বছরে 30 লাখ টাকা তুই স্যালারি পেয়েছিস, যার মধ্যে 2 লাখ টাকা কি আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, কি আছে, আর এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা কি, এটা হচ্ছে নন মনিটারি পারপোজিস। এবার এই 2 লাখ টাকার উপর ট্যাক্স কে দিয়েছে, মালিক দিয়েছে, তাহলে দেখ কি করেছি, ট্যাক্স কত হচ্ছে, ট্যাক্স টোটাল ট্যাক্স, এই 30 লাখ টাকা যে তুই যে চাকরি করে যে ইনকাম করিস 30 লাখ টাকা, এর উপর তো ট্যাক্স কত হবে, একটু কাউন্ট করে দেখতে, এই টাকাটাই হচ্ছে কিনা 30 লাখ টাকা, 10 লাখ টাকা অবধি কত হয়, 1,12,500, আর 10 লাখের বেশি হয়ে গেলে কত পার্সেন্ট হয়, 30%, তার মানে 20 লাখের 30% করলে কত হয়, 20 লাখের 30% করলে
দেখ 30 লাখ টাকা কত হচ্ছে, 2.5 লাখ টাকা অবধি নীল, তারপর তো ওটা 12,500, আর 1 লাখ, 1,12,500 হচ্ছে তোর 10 লাখ টাকা অবধি, ঠিক আছে। এবার তাহলে রইল কত, 10 লাখ আর 20 লাখ, 20 লাখের উপর কত পার্সেন্ট হবে, 30%, 6 লাখ টাকা, মানে 7,12,500, হ্যাঁ 7,12,500 হচ্ছে। যাই হোক আমি এখানে কাউন্ট ভুল করি, যাই হোক আমি এই টাকাটা নিয়ে করি, ক্যালকুলেট করা আছে, আমি এই টাকাটা নিয়ে করছি। সাপোজ ধর তুই ধর 30 লাখ টাকা কামিয়েছিস, তুই ধর 30 লাখ টাকা স্যালারি কামিয়েছিস, ঠিক আছে। এর ওপর এই 30 লাখ টাকা যে স্যালারি কামিয়েছিস, এই যে তুই যে 30, এটা এটা নিউরেজিমও করতে পারে, দেখতে হবে, এটা বোঝা যাচ্ছে না, নিউরেজিমও হতে পারে, যাই হোক বাদ দে, আমি আমি যাচ্ছি না, আমি ওই গল্পে যাচ্ছি না। তুই ধর স্যালারি কামিয়েছিস 30 লাখ টাকা, ঠিক আছে, 30 লাখ টাকা কামিয়েছিস, যার মধ্যে 2 লাখ টাকা আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে। এই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের উপর ট্যাক্স কে দিয়েছে, মালিক দিয়ে দিয়েছে। তাহলে এই যে তুই যে টোটাল 30 লাখ টাকা কামালি, এর উপর ট্যাক্স ক্যালকুলেট করে দাঁড়ালো কত, 4,99,200, ঠিক আছে। তাহলে কত, 30 লাখ টাকার উপর ট্যাক্স 4,99,200, ঠিক আছে। তো এবার দেখ, এর থেকে এখানে কি হচ্ছে, এখানে বের করতে হবে এই 2 লাখ টাকার উপর ট্যাক্স কে দিয়েছে। তুই 30 লাখ, তুই চাকরি করেছিস, কোম্পানি চাকরি করে তুই 30 লাখ টাকা কামিয়েছিস, তাহলে এর উপর ট্যাক্স কাকে দেবে, তোকে দিতে হবে ট্যাক্স। কিন্তু 30 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকার ট্যাক্স কে দিয়েছে, 2 লাখ টাকার উপর ট্যাক্স কে দিয়েছে, মালিক দিয়েছে। তাহলে তোর কত টাকার উপর ট্যাক্স দেওয়া, 28 লাখ টাকা। তা 30 লাখ টাকার উপর কাউন্ট করে কত হলো, এত টাকা। 30 লাখ টাকার উপর কাউন্ট করে দেওয়া হলে এত টাকা, তাহলে 2 লাখের উপর কত হবে, বুঝিস নি কি বললাম। এই যে তুই যে 30 লাখ টাকা কামিয়ে, এর উপর ট্যাক্স কে দেবে, তুই দিবি 30 লাখ টাকার উপর ট্যাক্স। 30 লাখের উপর কাউন্ট করে কত বেরোলো, এত টাকা বেরোলো। কিন্তু 2 লাখ টাকার উপর ট্যাক্স কে তুই দিবি, 2 লাখ তো মালিক দিয়েছে, তাহলে তোকে কত টাকার উপর ট্যাক্স দেওয়া উচিত, 28 লাখ টাকার উপর, তাই তো। তাই 30 লাখ টাকার উপর যদি এত টাকা ট্যাক্স হয়, তাহলে 2 লাখে কত টাকা ট্যাক্স, এত টাকা ট্যাক্স। তাহলে টোটাল ট্যাক্স তোর এত টাকা হচ্ছে, তার মধ্যে দিতে হবে না কত টাকা, এত টাকা। তোর টোটাল ট্যাক্স যদি এত টাকা, তার মধ্যে দিতে হবে না কত টাকা, এত টাকা, তাই তো। তাহলে তোকে দিতে হবে কত টাকা, এটা মাইনাস এটা, এই টাকা দিতে হবে। যেই টাকা ট্যাক্স দিতে হবে ওটাকে 12 দিয়ে ডিভাইড করবো। বুঝতে পারছিস এটা কি বললাম, এটা বুঝতে পারিস নি, হ্যাঁ। এই দেখ ভালো করে বোঝ, তুই একটা কোম্পানিতে চাকরি করছিস, তোর বছরে মাইনা হয়েছে 30 লাখ টাকা, ঠিক আছে, বছরে ট্যাক্সেবল স্যালারি 30 লাখ টাকা, যার মধ্যে 2 লাখ টাকা আছে রেন্ট ফ্রি অ্যাকাউন্ট, যেটা থার্ড সেমিস্টারে করেছিলাম, আর এটা বলে নন মনিটারি পারচেজ। এই 2 লাখ টাকার উপর ট্যাক্স কে দিয়েছে, মালিক দিয়েছে ট্যাক্স, ঠিক আছে। তাহলে তোকে কত টাকার উপর ট্যাক্স দিতে হবে, 28 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে। 30 লাখ টাকার উপর ট্যাক্স কাউন্ট করে ফেলেছে, 30 লাখ টাকার উপর ট্যাক্স কাউন্ট করেছে কত, এত টাকা। তাহলে এইটা হচ্ছে 30 লাখ টাকার উপর ট্যাক্স, আমার 30 লাখের উপর দরকার নাকি 28 লাখের উপর দরকার, 28 লাখের উপর দরকার। 30 লাখ টাকা যদি ট্যাক্স এত টাকা হয়, তাহলে 2 লাখ টাকার উপর ট্যাক্স কত, এত টাকা, 2 লাখ টাকার উপর ট্যাক্স। তাহলে টোটাল যদি এত টাকা ট্যাক্স হয়, টোটাল যদি এত টাকা তোর ট্যাক্স হয়, তার মধ্যে এই টাকা তোকে দিতে হবে না, তাহলে দিতে হবে কত টাকা, এটা মাইনাস এটা। যেই টাকাটা ট্যাক্স দিতে হবে সেই টাকাটা তো মালিক তোর থেকে নিয়ে নেবে, কত, প্রতি মাসে মাসে নেবে, 12 দিয়ে ভাগ করে, প্রতি মাসে কত থেকে কাটবে, তোর থেকে 38,127, ঠিক আছে। ভালো অঙ্ক, যদি এরকম অঙ্ক দেয়, এটা এক্সেপশনাল অঙ্ক, এরকম দেয় না, এটা টাফ টাইপের অঙ্ক, যদি দেয় তখন এটা সমস্যা হয়ে যায়। এখানে কি দিয়েছে দেখ, এল মানে, এখানে এল মানে লাখ, ঠিক আছে, ফুল ফর্ম বলে লিখছে, আর এফ এই মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এম মানে মান্থ। এখানে এই যে আর এফ এই ট্যাক্সটা কিভাবে বের করেছি, উপরে কি লিখেছি, উপরে কি লিখেছি দেখ, এই ফর্মুলাটা কি লিখেছি, উপরে কি লিখেছি, এই টাকাটা কিসের টাকা, স্যালারির উপর ট্যাক্স, স্যালারির উপর ট্যাক্স। নিচে কি লিখেছি, নিচে লিখেছি স্যালারি, উপরে লিখেছি স্যালারির উপর ট্যাক্স, নিচে লিখেছি স্যালারি, ইনটু কি লিখেছি, ওই যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, বুঝেছিস, এই ফর্মুলা এখানে ফেলেছে। এই ছিল ব্যাপার, তাহলে কিছুই নেই ব্যাপারটা, এই থিওরিটা কিন্তু তোকে পড়ে নিতে হবে, থিওরিটা খুব ইম্পর্টেন্ট। দেখ তোকে এই যে তোকে বলে দিলাম না, ধর পরীক্ষায় ধর অঙ্ক আসলো না, তো ওই অঙ্ক আসলো, স্যার পরীক্ষায় অঙ্ক আসলো না, কোন কোন থিওরিটা আসবে, আমি তোকে বললাম কি আসবে, কোনটা বললাম, কোথায় গেল রে, চলে গেল না, এই যে এটা দেবে, এই থিওরিটা দেবে পরীক্ষা, এটা দেবে 192। এই যে কত টিডিএস অন স্যালারি লিখলি, এটাতে একটা লাইন, এটা তো প্যারা এরকম চার্ট না করলেও হবে, তুই নিজের ভাষায় একটা লাইনে লিখলি, লেখার পরে এই অ্যাডিশনাল পয়েন্ট কটা আছে, 1 2 3 4, ঠিক আছে। এক দুই তিন চার, ঠিক আছে, তারপরে দিয়ে কত হচ্ছে দেখ, 5 6 7 8, 8টা পয়েন্ট লিখলেই হবে, আর কিছু নেই, 8টা পয়েন্ট লিখলেই হবে, ফুল মার্কস দেবে, ফুল মার্কস 5 এ 5। এই 8টা পয়েন্ট লিখতে হবে, বুঝতে পেরেছি, 8টা পয়েন্ট, নাকি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা, বল দেখি কোন পয়েন্ট বুঝতে অসুবিধা হচ্ছে বল। 8টা পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছিস,
দুটো কোম্পানির কাজ করলে রুলটা কি, এটা নর্মাল স্কিমটা কি হবে, 3 নম্বরটা কি হবে, 3 নম্বর কি বলছে, 4 নম্বর কি বলছে বুঝতে পারলি 4, তারপর এখানে কি বলছে বল 5 6 7 8 পয়েন্টগুলো নিশ্চয়ই ধরতে পেরেছিস। এই হচ্ছে ব্যাপার, মনে থাকবে তো? এটা ভালো করে জাস্ট একবার রিডিং মারলেই হয়ে যাবে, কিছু নেই তো, পুরো বুঝিয়ে দিলাম। তো অসুবিধা হলে বাড়িতে দেখবি, অসুবিধা বলবি, আমি পরের ক্লাসে আবার বলে দেবো। আমি অঙ্ক করাচ্ছি। আচ্ছা দেখ, 2019 সালে অনার্সে যে অঙ্কটা এসেছিল অঙ্কটা করাচ্ছি, দেখ কি বলেছে, বলছে মিস্টার প্রবীর বিশ্বাস ইজ ওয়ার্কিং ইন আইটিসি লিমিটেড, ঠিক আছে তো, বলছে ফার্নিশেস দ্য ফলোইং এস্টিমেট। আচ্ছা এখানে না অ্যাকচুয়াল বলা যায় না, বুঝতে পারলি, এটা এস্টিমেট বলবে, সবসময় এস্টিমেট হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল নয়। এস্টিমেট প্রিভিয়াস ইয়ার বলে 24-25 কম্পিউট ট্যাক্স টু বি ডিডাক্টেড। দেখ ভালো করে শোন, কোশ্চেনটা পড়। ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে কত টাকা করে ট্যাক্স কাটবে। এই প্রবীর বিশ্বাস যে আইটি কোম্পানি চাকরি করছে, ওর ইনকাম থেকে কত টাকা করে প্রতি মাসে ট্যাক্স কাটবে, ঠিক আছে, আইটিসি লিমিটেড। স্যালারি বলেছে 14 লাখ টাকা, স্যালারি বলেছে 14 লাখ, এটা এস্টিমেট স্যালারি 14 লাখ টাকা। রিপেমেন্ট অফ ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ সেলফ অকুপাইড হাউস, কত 50,000 টাকা, এটা কোথায় চলে যাচ্ছে, এটা হাউস প্রপার্টি চলে যাচ্ছে, ঠিক আছে তো। তো বলছে পিপিএফ এ ইনভেস্ট করেছে 1 লাখ টাকা, 2019 অনার্স ছিল, বলছে এটা কোন রেজিমে করবো, ওল্ড না নিউ, আইটেম গুলো দেখে বল, কিছু বলেনি ওল্ড না নিউ, ওল্ডেই করতে হবে, ওল্ডেরই ডেটা দিয়েছে, তাহলে করে ফেল, অঙ্কটা আরম্ভ কর, ওল্ড রেজিমে, তাহলে অঙ্কটা আরম্ভ কর, স্টার্ট কর। Like computation of tax to be deducted, like computation of tax to be deducted, like computation of tax to be deducted, computation of tax to be deducted, computation of tax to be deducted at source by ITC Limited, at source by ITC Limited। নর্মাল অঙ্ক এটা, মানে অজানা নেই, জানা অঙ্ক, সব জানা অঙ্ক। প্রথমে লিখবো কি, এ দিয়ে লেখ ইনকাম ফ্রম স্যালারি, দেখ বই দেখে বল ইনকাম ফ্রম স্যালারি কত টাকা দিয়েছে, লেখ ইনকাম ফ্রম স্যালারি, লেখ 14 লাখ টাকা, ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি লেখ 14 লাখ টাকা, ঠিক আছে তো, লিখলাম 14 লাখ টাকা। স্যালারি ইনকাম বলে দিয়েছিল, ঠিক আছে তো, তারপর কি বলেছিল, এই হাউস প্রপার্টি ছিল না, লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এইমাত্র কি বললাম, যদি ওল্ড রেজিম চলো, হাউস প্রপার্টি থেকে লস হয় তুমি সেট আপ করতে পারো অন্য হেডের সঙ্গে ম্যাক্সিমাম 2 লাখ, এটা 50 দিয়েছে, তাই আমি করতে পারবো। যদি এখানে 2.5 লাখ টাকা দিত তাহলে 2 লাখ টাকা লিখতাম, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কত হবে, -50,000, ঠিক আছে, টোটাল করে দে, 14 লাখ থেকে 50 বাদ দিলে কত হয়, 13,50,000, লেখ এটাকে বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম, লেখ 13,50,000 জিটিআই। গ্রস টোটাল ইনকাম, এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 80, তাই তো, আমি বারবার বলছি ওল্ড রেজিমে চলছে, ওল্ড রেজিমে চলছে, ঠিক আছে, ওল্ড রেজিমে চলছে, আন্ডার সেকশন 80C, মানে কোথায়, ইনভেস্টমেন্ট ইন পিপিএফ কত টাকা ছিল দেখ, ইনভেস্টমেন্ট ইন পিপিএফ 1 লাখ টাকা, 13,50,000 থেকে 1 লাখ বাদ দিলে হচ্ছে 12,50,000, ঠিক আছে, 13,50,000 থেকে 1 লাখ বাদ দিলে কত হয়, 12,50,000, এটাকে কি বলে, টোটাল ইনকাম, ঠিক আছে, টোটাল ইনকাম। এবার ট্যাক্স ক্যালকুলেট কর, টোটাল ইনকাম বেরিয়ে গেল, ট্যাক্স বের কর, এটা ট্যাক্স বের কর, লেখ, জানিস কি করতে হয়, লিখবো কি, ট্যাক্স অন, লেখ ট্যাক্স অন নর্মাল ইনকাম, কত হবে তোর অ্যান্সারটা দেখ, প্রথমে 0 টাকা হবে 2.5 লাখ টাকা অবধি, 2.5 লাখ থেকে 5 লাখ টাকা অবধি কত হয়, 12,500, 5 লাখ থেকে 10 লাখ অবধি কত হয় বল, 1 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা অবধি হয়ে গেল, তাহলে বাকি কত রইলো, 2.5 লাখ, 2.5 লাখের উপর কত পার্সেন্ট, 30%, কত হয় দেখ,
আড়াই লাখে 30% করলে কত হয়? 75,000। টোটাল কর, টোটাল কর 1,87,500। এবার এর উপর লেখ হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%। কত হচ্ছে দেখ, 1,87,500 4% করলে কত হয়? 7,500 টাকা। লিখে দে 7,500 লেখ। তা কত হলো? 1,95,000। এই টাকায় তো ট্যাক্স পে করতে হবে, এই টাকায় তোকে ট্যাক্স পে করতে হবে, তাই তো? 1,95,000 টাকা তোকে ট্যাক্স পে করতে হবে। লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। লেখ ট্যাক্স, ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স, ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। তাহলে প্রতি মাসে কত করে কাটবে? 12 দিয়ে ভাগ করে দে, অঙ্ক শেষ। লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ, ট্যাক্স টু বি ডিডাক্টেড, ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ কত হচ্ছে? 1,95,000 কে 12 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? শেষ, অঙ্কটা শেষ। 16,250 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? নেক্সট অঙ্ক 1 হলো তো, 2 নম্বর। এটা দেখি লাস্ট অঙ্ক আছে এখানে। বলছে কি, মিসেস কুমকুম বাসু, এজ বলেছে 54 বছর, ইজ ওয়ার্কিং পিকিউআর লিমিটেড, ফার্নিশেস দ্য ফলোইং এস্টিমেটস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, কম্পিউট ট্যাক্স টু ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ বাই পিকিউআর লিমিটেড। ওই একই অঙ্ক দিয়েছে। তাহলে অঙ্কটা আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ কর। হ্যাঁ, অঙ্কটা আরম্ভ কর। 2 নম্বর, প্রথমে লেখ এ দিয়ে লেখ ইনকাম ফ্রম স্যালারি। এ দিয়ে লেখ ইনকাম ফ্রম স্যালারি। কত টাকা দিয়েছে ইনকাম ফ্রম স্যালারি? দেখ 16 লাখ টাকা, তাই তো? 16 লাখ টাকা, 16 লাখ টাকা ইনকাম ফ্রম স্যালারি বলেছে। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কত বলছে ইনকাম হাউস প্রপার্টি? দেখ হাউস প্রপার্টি থেকে লস কত বলছে? 1.5 লাখ টাকা। আমি কি জানতাম হাউস প্রপার্টি থেকে লস হলে অন্য হেডের সঙ্গে সেট আপ করা যায়। কত অব্দি? 2 লাখ টাকা অব্দি, 1.5 লাখ টাকা করতে পারবো। তাহলে লেখ মাইনাস দিয়ে লেখ 1.5 লাখ টাকা, মাইনাস দিয়ে লেখ 1.5 লাখ টাকা। 16 লাখ থেকে 1.5 লাখ টাকা বাদ দেবো, ব্যাস জিটিআই করে দে। 16 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে কত হয় বল? 14,50,000। এটাকে বলা হয় কি? গ্রস টোটাল ইনকাম। লেখ এটাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। এবার এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন। ঠিক আছে, আন্ডার সেকশন 80, তাই তো? 80 নম্বর ধারার ছাড় বাদ দেবো। দেখ এখানে কি বলেছে ভালো করে দেখবি, প্রত্যেকে দেখিস কিন্তু। এটা কি লিখে? ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A দিয়েছে না? 6A মানে 80 নম্বর ধারার ছাড়। ঠিক আছে, 6A মানে 80 নম্বর ধারার ছাড়। কত দিয়েছে? 2,20,000। ঠিক আছে, কোনো আন্ডার 80 সিডি এরকম কিছু বলে, সব কটা মিলিয়ে আন্ডার চ্যাপ্টার মানে, আন্ডার চ্যাপ্টার 6A বলা মানেই 80 নম্বর ধারা। কত? 2,20,000। 2,20,000 বাদ দে 12,30,000 টাকা। এটাকে বলা হয় টোটাল ইনকাম। টোটাল ইনকাম ট্যাক্স বের করতে পারবে এবার। লেখ ট্যাক্স অন টোটাল ইনকাম, ট্যাক্স অন টোটাল ইনকাম। তাহলে 2.5 লাখ টাকা অব্দি 0, 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত হয়? 12,500। আর 5 লাখ থেকে 10 লাখ অব্দি কত হয়? 1 লাখ, তাই তো? আর 10 লাখের উপর হলে কত পার্সেন্ট? 30%। 2,30,000 30% করলে কত? 46,000 নাকি? দেখতো 2,30,000 30% করলে কত হয়? আচ্ছা 30, 23,369, 69,000। টোটাল কত হচ্ছে বল? 1,81,500। এর সঙ্গে যোগ করবো হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, 7,260।
যোগ কর 1,81,500 মানে কত হচ্ছে 1,88,760 হয়ে গেল। এত টাকা ট্যাক্স পে করতে হবে, লিখবি ট্যাক্স পেবেল, এই টাকাটা পে করতে হবে ট্যাক্স পেবেল, পুরো বছর এই টাকাটা পে করতে হবে। তাহলে এটাকে টিডিএস লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড, লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। 188,760 ডিভাইড বাই 12 কত হচ্ছে 15,000। শেষ, অঙ্কটা শেষ, 15,730। বুঝতে পারলি অঙ্কটা?